ওই যে মুফতি আমির হামজানাকে আমির হারামজাদা নামে জামাতের এক এমপি আছে। তিনি বলেছেন যে তারেক রহমান তো ইন্টারমিডিয়েট পাস। তিনি ইশারা ইঙ্গিতে বলেছিলেন। তো ইন্টারমিডিয়েট পাস হলে আমরা জ্ঞান তো আলাদা জিনিস। পড়ালেখার সাথে তো জ্ঞানের সম্পর্ক আছে। কিন্তু পড়ালেখা ছাড়া মানুষ জ্ঞানী হইতে পারে। কিন্তু তারেক রহমান প্রমাণ করে দিলেন পড়ালেখা না থাকলে জ্ঞানী হওয়া যায় না। এখন ৭৬ সালের হিসাব কেমনে ৭৮ এ ৭৯ তে মিলাইলেন তিনি আমরা জানি না। তিনি আরো বলেছেন যে যতটুকু বাংলাদেশের ১৭ বছরে নাকি ২২৩ নাকি $৩৩ বিলিয়ন খরচ করে ফেলে $২৩ খরচ করে ফেলেছে। চুরি করে নিয়ে গেছে। অথচ দেশের বাজেট এর চেয়ে কম ছিল। তাহলে সবই যদি শেখ হাসিনা চুরি করে নিয়ে যায় তাহলে দেশের এই পদ্মা ব্রিজ কই থেকে হইলো? মেট্রো রেল কই থেকে হইলো? রাস্তাঘাট কই থেকে হইলো? অবশ্য তাদের ভাষায় তো আওয়ামী লীগ কোন কিছুই করে নাই। আসলে তারেক রহমানকে আসলে নোবেল প্রাইজ দেওয়া উচিত। কারণ ইদানিং তিনি যে সমস্ত কথাবার্তা বলতেছেন, ডক্টর ইউনূসের মতো তিনি একটা নোবেল প্রাইজ পেয়ে যেতে পারেন। অস্বাভাবিক কিছু না তো। তার শামছার হোসেন তিনি তো তেমন, তার সারিন্দারা ঐরকম। তাকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণা করার আহ্বান জানিয়েছে। সম্ভবত সেই শিশু মুক্তিযোদ্ধা ঘোষণাও করা হতে পারে। তো আমি তো তাকে আগেই বলেছি যে আপনি দেখবেন তিনি চুপচাপ থাকেন, কথা বলেন না। কথা বলেন না, না বলাটাই ভালো। কারণ কথা বলতে গেলেই তো কার কতটুকু জ্ঞান আছে কথা বললেই তো ধরা পড়ে। যতক্ষণ চুপ থাকবে ততক্ষণ যেমন তেমন। যখনই কথা বলা শুরু করবে, লেখা শুরু করবে, তখনই জ্ঞানের মহিমা তো ধরা পড়ে যায়, প্রকাশ্যে চলে আসে। তো তারেক রহমান সম্ভবত এইজন্য নীরব থেকে তার স্বরাষ্ট্রমন্ত্রীদের কথা বলান বা তার ডাইনে বাঁয়ে তাদের দিয়ে কথা বলান। আ সেই কৌশলটা তিনি নিলে বোধহয় ভালো করতেন। তিনি কোথায় কি বলে ফেলেন, কুমিল্লা গিয়ে নাকি আবার বলেছিলেন আরেকটা ইপিজেড খুলবেন। যেখানে একটা ইপিজেড আছেই। তো এই ধরনের কথাবার্তা তিনি বলাটাই স্বাভাবিক। কারণ হচ্ছে যে যার দেশ সম্পর্কে, দেশের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকে না, তিনি এই ধরনের কথা বলেই ফেলবেন। তবে আমাদের দুঃখ লাগে যে একজন প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করার পরে সেটা যেভাবেই আসুক, বিতর্কিত নির্বাচন হোক আর যেকোনোভাবেই আসুক সে আসছে। আসার পরে যদি বাংলাদেশকে বা তার পদকে এভাবে ছোট করেন আমাদের কিছু করার থাকে না। আমরা এর আগেও দেখেছি হালে খবিশ একটা নারী বিদ্বেষী জঘন্যতম তাকে চেয়ারে বসে এখন বুঝতে পারলাম তাকে কেন চেয়ার থেকে উঠে দাঁড়ায় নাই। কারণ তিনি বুঝতে পারছিলেন যে এই দেশের প্রধানমন্ত্রীর মাথায় গেলু নাই। তাই তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছেন। আমরা দেখলাম যে তার মাথায় হাত বুলানোর পরেই বাংলাদেশের লামা আজাবিদের আস্কারা বেড়ে গেল। আহলে খবিশদের আস্কারা বেড়ে গেল। যাই হোক সেটা অন্য বিষয়। তারেক রহমান যে সমস্ত কথা বলতেছেন এরপরে না জানি কি বলে বসবেন আল্লাহই জানে। ভগবান জানে, খোদা জানে, ঠিক আছে? গডে জানে। এরপরে তিনি আরো কি বলবেন এটাই কিন্তু শেষ না। আপনারা মনে করেন না যে ওই যে কি যেন একটা ভট্ট আছে আমাদের অর্থনীতিবিদ। তার এক ভুয়া বয়ান তিনি কাট করে বলে ফেলেছেন যে ২২৩ নাকি $৩০ বিলিয়ন শেখ হাসিনা নিয়ে চলে গেছে। ঐরকম এই বক্তব্যটাও তাকে এরা কারা যে আর উপদেষ্টা। আর উপদেষ্টাদের কথা কি বলবো? উপদেষ্টারাও তো ঐরকমই। বড় মেয়ে ছোট মেয়েরা তো সুবহানাল্লাহ। তারাও দেখবেন আপনি আজকে দেখেন জাহিদ পাঠা আছে না একটা তার উপদেষ্টা নাকি অপদেষ্টা সে বলেছে আওয়ামী লীগের আমলে কোনো উন্নয়ন হয় নাই। জাহিদ পাড়াও ওই মৌলবীদের মতো কওমি মাদ্রাসার মতো কথা বলা শুরু করে দিয়েছে। আমি তাদের অনুসরণ করতেছি, প্র্যাকটিস করতেছি যে কারণ এই দেশে ক্ষমতায় যেতে হলে আপনাকে মিথ্যা কথা বলতে হবে, তাহলে চামচামি করতে হবে, যা ইচ্ছা তাই বলতে হবে, পাগলামি করতে হবে। এগুলো তাদের কাছে শিখতেছি যাতে ভবিষ্যতে কাজে খাটতে পারে। যাই হোক, তারেক রহমানের যারা উপদেষ্টা তাদেরকে বলবো আপনারা একটু থামেন আর তারেক রহমানকেও থামান। এইভাবে একটা পদে থেকে এই সমস্ত ইতিহাস বিকৃতি তো আপনারা করেন আমরা জানি। এখন আপনারা মৌলানা ভাসানীর ইতিহাস নিয়ে আপনারা বিকৃতি শুরু করে দিয়েছেন। বঙ্গবন্ধুর ইতিহাসকে তো আপনার উল্টাপাল্টা বলতেই হবে। কারণ তা না বললে তো আপনাদের অস্তিত্ব থাকে না। কিন্তু এই যে কোথায় ৭৬ আর কোথায় হইলো ৭৭ এটা কেমনে আপনারা হিসাব মিলাইলেন? মানে যখন তার জন্মই নেয় নাই, যখন তার সৃষ্টি হয় নাই তার সাথে কিভাবে কি হয়ে গেল? তো এগুলো বলে আসলে আপনি যেটা বলেছেন যে তারেক রহমানকে একটা আলাদা যেহেতু তিনি কম পড়ালেখা করছেন তাতে কি? তাকে একটা পুরস্কার দেওয়া যায়। মালালাকে কি নাবালক অবস্থায় পুরস্কার দেয় নাই? ওই যে পাকিস্তানের যে মালালা যার উপর তালেবানরা হামলা করেছিল। তাকে কি পুরস্কার দেয় নাই? ঐরকম তারেক রহমানকেও একটা পুরস্কার দিয়ে দিতে পারেন। তিনি তো আবার ৬০ প্লাস বয়সের তরুণ ভাইয়া, জাতীয় ভাইয়া। তাকে একটা নোবেল প্রাইজ দেওয়া দরকার। সেই নোবেল প্রাইজে খোদিত থাকা উচিত এই ধরনের বক্তব্যগুলো। যে দেশের ৩০০ আ কি আ যত টাকা দেশের বাজেট ছিল ১৭ বছরের সবই নাকি পাচার হয়ে গেছে। তারপরে এটাও লিখবেন যে দলের জন্ম আ পরে আর যে ব্যক্তি মরে গেছে আগে তার সাথে তার বাপের কথা হয়ে গেছে ইত্যাদি, ইত্যাদি। তো এগুলো বলতেই পারেন আপনারা কোন সমস্যা নাই। তাকে আপনি আমিও একটা প্রশ্ন মনে করেন আপনি ওই যে বললেন শিশু মুক্তিযোদ্ধার বিষয়টা
এটা কিন্তু জেইসি লোক বলা নেই, বলেছে কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কিন্তু। তা আরেকজন বলেছেন খালেদা জি হচ্ছেন দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। জি হ্যাঁ, জিয়াউর রহমান যদি বেঁচে থাকতেন, এই লোকটাকে যে বলেছে খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, আমি আমি বিশ্বাস করি জিয়াউর রহমান বেঁচে থাকে ওই লোকটাকে গুলি করতে পারে। কারণ তিনি খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য ৭১-এ ২ বার মুক্তিযোদ্ধাদের দুটা দলকে জি ঢাকায় পাঠিয়েছিলেন জিয়াউর রহমানকে নিয়ে যাওয়ার জন্য। এদের অনেকে সে ক্যান্টনমেন্টে ঢুকেও পড়েছিল এবং পাকিস্তানি বাহিনীর গুলিতে তারা ওইখানে প্রাণ হারিয়েছে, শহীদ হয়েছে। এবং এই ঘটনাটা যখন সেখানে মুক্তিযোদ্ধার মাঝে অসন্তোষ তৈরি করে, তার স্ত্রীর জন্য এতজন মুক্তিযোদ্ধার জীবন গেল, এরপরে উনি চেষ্টা করেন খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, খালেদা নিয়ে চেষ্টা করেন। উল্টো আমরা স্বাধীনতার পরে আমরা খালেদা জিয়াকে আবিষ্কার করলাম ৩২ নম্বরে। এটা জি পার্লামেন্টে বলা হয়েছে, সবাই জি বলেছেন, সবাই বলেছে এই কথা বলে যে ইয়া এসে প্রথম বসে থাকতেন এখানে, তারপরে জয় খুব ছোট, জয়কে কুলে নিয়ে বসতেন, আদর করতেন। জয় তার ওই বয়সে তার কুলে প্রস্রাবও করে দিয়েছে। এমনও মজার সব বিষয়গুলো আছে। এবং বঙ্গবন্ধু তাকে ডেকে আনলেন, জিয়াউর রহমানকে। ওই সময় বঙ্গবন্ধুর যে অবস্থান, সবার কাছে অবস্থান, সবাই যে ঢুকে পড়তে পারে ৩২ নম্বরে, সবার পিতা তিনি, সবার গার্জিয়ান তিনি। হ্যাঁ, হুম তিনি ডেকে আনলেন, মিটমাট করে দিলেন। আর সেই মহিলা দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। তাহলে আমরা ৭১-এর যে ছবিগুলা দেখি, আমাদের নারী নারীরা যারা কুচকাওয়াজ করতো, প্রশিক্ষণ নিত, যে ছবিগুলো অনলাইনে আছে, এটা কারা দেশের? এখন ওই যে আমাদের জামাল ভাইয়ের একটা গল্প আছে কি আমরা ওই গপ্প কয় চাচা মিছা কথা কবা কবা গপ্প করবা করবা চাচা মিছা কথা কও কে? মিছা কথা না কইলে গপ্প হইলো। তো ওই যে নারী মুক্তিযোদ্ধা যারা ওইখানে যেটা বললেন, যারা ৭১-এ যাদের ছবি প্রকাশিত হয়েছে দেশে বিদেশি টিভিতে পত্রিকায়, তাদের কোনো কথা নাই। আমরা মতিয়া চৌধুরীর প্যারেড দেখি, আমরা সাজেদা চৌধুরীকে দেখি, এদের কাউকে আমরা দেখি না। এখন ওই যে বললাম যে গল্পটা, যে চাচা গল্প করবা গপ্প করবা করো মিশা কথা কাউকে মিশা কথা না গেলে গপ্প হইলো। বাংলাদেশের যারা এখন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বানাইতে চান, তারা সেই মিথ্যা কথা বলতেছেন, মিশা কথা বললেই তো গপ্প করতে হয়, এগুলো করতেছে, করতে দেন। কয়দিন পরে দেখেন ওই যে তারেক রহমানের বিলাই নাকি আছে একটা, জেবু নাকি বেবু, ওই জেবুরা আবার না মুক্তিযোদ্ধা ঘোষণা করে। তারপরে নাতি কোটায় তো অবশ্যই জাইমা রহমানকে মুক্তিযোদ্ধা ঘোষণা করবে। কারণ তারেক কোকোকে যদি শিশু মুক্তিযোদ্ধা ঘোষণা করা হয়, তাহলে নাতি মুক্তিযোদ্ধা হিসেবে তো জাইমা রহমান আসতেই পারে। বরং এখন অপেক্ষা করেন ওই জেবু নামের বিড়াল এবং কাজের মহিলা কোটায় আবার ওই ফাতেমা নাকি আছে একটা নাম, তার নামে আবার মুক্তিযোদ্ধা ঘোষণা না করা, যে ও মুক্তিযোদ্ধা ছিল। কারণ এদের পক্ষে সবই সম্ভব। রাজনীতি করলে যে কত মিথ্যা কথা বলতে হয়। মাঝে মানে মাঝে মাঝে ভাবি রাজনীতিতে যুক্ত হব, মাঝে মাঝে ইচ্ছা হয়, অনেকেই বলেন রাজনীতিতে যুক্ত হবো সরাসরি, কিন্তু আমার মনে হয় আমি পারবো না। কারণ কি, এরকম ঠাডা পড়া মিথ্যা কথা আমি কিভাবে বলবো? রাজনীতি করতে হলে যে এরকম তেল মারতে হবে, মন্ত্রী হলেও যে তো তেল মারতে হয়, এইভাবে তেল কিভাবে মারবো, কি করে আমি এইভাবে তেল মারবো যারা যখন এত সরকারে থাকে? ক্রাইসিস চতুর্দিকে, দেশে দেশে যে ক্রাইসিস, অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার তেলের জন্য, সারের জন্য এশিয়ান কান্ট্রি সিঙ্গাপুর, ব্রুনাই, মালয়েশিয়া চলে গেছেন। আজকে আইএমএফ এর রিপোর্ট খুব বড় ধরনের একটা বিশ্ব মন্দা আসতেছে আগামী দিনে। নিঃসন্দেহে নিঃসন্দেহে পুঁজিবাদী রাষ্ট্ররা যখন যুদ্ধ করে, তারা তো শুধু একটা কারণে যুদ্ধ করে না, তারা বহুবিধ দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে যুদ্ধ করে। মন্দা তো বিশ্ব অবশ্যই আসবে বাংলা বিশ্ব সার্বিক। মন্দা আসতেছে, প্লাস হচ্ছে আজকে ওই দিন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন, উপদেষ্টা গিয়েছিলেন ইন্ডিয়াতে, যেতে মিটিং টিটিং হয়েছে, যে তথ্যটা বাইরে আসে নাই, উনারা কিন্তু কর্জ চেয়েছেন, লোন চেয়েছেন। অনেকে শুনলাম যে আজকে, জি, হ্যাঁ, লোন চেয়েছে কিন্তু। আজকে অথচ আজকে তারেক রহমান অনলাইনে একটা ফোরামে, বাইরের কোনো ফোরামের সাথে অ্যাটাচ ছিলেন অনলাইনে,
একটা ইয়াতে দেখলাম, ফটোকার্টে দেখলাম একটা ইয়া, ওই অনলাইন ওই ফোরামের বৈঠকে তিনি জরুরিভাবে $2 বিলিয়ন চেয়েছেন ওদেরকে স্যার। এটাই হচ্ছে শেখ হাসিনা আর তারেক রহমানের পার্থক্য। হুম। কারণ এই হচ্ছে ক্রাইসিসের সময় এই নেতারা এই নেতারা এইগুলো করে বেড়াচ্ছেন, তাদের দুর্বলতা প্রকাশ করতেছেন। তাদের যে পায়ের নিচে মাটি নাই, দুর্বলতা প্রকাশ করতেছেন। এখন যখন কাজ থাকবে না তখন তো আপনাকে খই ভাজতে হবে। যখন আপনি যখন আপনি কোনো কিছু করতে পারবেন না তখন তো একটা কিছু করে মানুষকে তো বোঝাতে হবে। আর এই দেশের মানুষ তো ব্লাইন্ড। যখন যারা যে দলের সমর্থক তারা তো তার দলের সমালোচনা করবে না। তারেক রহমান যদি এই দেশটাকে দুর্ভিক্ষ কবলিতে ফেলে দেন, দুর্ভিক্ষে তার কারণে যদি দুর্ভিক্ষ হয় এই দেশে, তখন তারা আবারও অজুহাত খুলবে, বলবে ভারত দোষ। ভারত এখন তো আওয়ামী লীগ পর্যন্ত আছে যে আওয়ামী লীগের জন্য দেশের অর্থনীতি খারাপ। আমি আওয়ামী লীগ ক্ষমতা থাকতেই পোস্ট দিয়েছিলাম এবং এটা আমি কয়েকবার কয়েক জায়গায় বলেছি, আবারও বলি যে বাংলাদেশের যে দলই ক্ষমতায় থাকুক, যে কোনো দল, শুধু সমস্যা হলে বলবে এর জন্য ভারত দায়ী। বাংলাদেশে চালের দাম বাড়ছে, ভারত দায়ী। বাংলাদেশে তেলের দাম বাড়ছে, ভারত দায়ী। বাংলাদেশে বাংলাদেশে মৌলবীরা জুতা চুরি করে মসজিদে, ভারত দায়ী। বাংলাদেশের মাদ্রাসায় ছাত্র বলাৎকার করে, ভারত দায়ী। এটা বলবে। তারপরে যদি বলে যে বাংলাদেশে তেলের দাম বেড়েছে, ভারত দায়ী। নুনের দাম, ভারত দায়ী। টিকিটের দাম বাড়ছে, ভারত দায়ী। বাংলাদেশে দুর্ভিক্ষ হচ্ছে, ভারত দায়ী। দেখবেন বাংলাদেশের মার্কেট খেয়ে নিবে। কারণ এই দেশের মানুষ, অধিকাংশ মানুষ ভারত বিরোধী। এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলে, যারা আওয়ামী লীগের সাথে জড়িত, যারা আওয়ামী লীগের রাজনীতি, তাদের মধ্যে অনেক ভারত বিরোধী আছে। অনেক বাংলাদেশে শুধুমাত্র আপনি ভারত বিরোধী বলে অনেক আপনি ভারত চালিয়ে দিবেন। বিরোধী আছে, অনেক হিন্দু বিরোধীও আছে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, নয় হ্যাঁ। কিন্তু। ভারত বিরোধী না, ভারত বিরোধী মানেই তো হিন্দু বিরোধী। ভারত বিরোধী আর হিন্দু বিরোধিতা তো সম্পর্ক একে অপরের সাথে। আপনি ভারত বিরোধিতা করার কারণেও আপনাকে হিন্দু বিরোধিতা হইতে হবে। হিন্দু বিরোধিতা মানে ভারত। অনেক দেখবেন শিক্ষিত লোক দেখবেন কথায় কথায় ব্রাহ্মণ্যবাদী বলে, হিন্দুত্ববাদ বলে, কিন্তু মুসলমানিত্ববাদ তো বলে না, তো কুরাইশবাদ তো বলে না। কোথাও তো তারা বলেন ইসলামিত্ববাদ বলে না। তো তুরস্কের বেলায় তো বলেন ইসলামিত্ববাদ, পাকিস্তানের বেলায় তো বলে না ইসলামিত্ববাদ, বা অন্য কোনো এই জামাতের বেলায় তো ইসলামিত্ববাদ বলে না, কিন্তু বিজেপির বেলায় হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদ। আরে ভাই, হিন্দুরা ব্রাহ্মণ্যবাদ হবে না কি হবে? হিন্দুরা হিন্দুত্ববাদী করবে না কি করবে? হিন্দুরা ব্রাহ্মণ্যবাদী হবে না কি হবে? তারা এই যে মৌদুদিবাদী হবে, তারা কি এই হেফাজতবাদী হবে? ওইটা আর বলে না। তাদের কাছে হিন্দুত্ববাদ খুব খারাপ, ব্রাহ্মণ্যবাদ। দেখবেন আওয়ামী লীগের মধ্যে এমন লোক আছে, কিন্তু বাংলাদেশের জামাত নিয়েও আমি বাংলাদেশের অন্তত আপনাকে 10 জন দেখাইতে পারবো তারা উচ্চশিক্ষিত। তাদের মধ্যে কেউ কেউ লেখক আছে, প্রফেসর আছে, অনেক বড় বড় উচ্চশিক্ষিত আছে। দেখবেন সারা জীবন যতবার ভারত বিরোধিতা করেছে, ভারত নিয়ে লিখেছে, বিজেপি নিয়ে লিখেছে, জামাত নিয়ে তার 10 ভাগের 1 ভাগ পোস্ট নাই। আওয়ামী লীগের কথা বললাম, এটা বিএনপি না। এটা ফেসবুকে খুঁজলেই আপনি পাবেন, দূরে যাইতে হবে না, ফেসবুক খুললে হবে। বাংলাদেশে একজন ছিল গতবার আওয়ামী লীগের আমলে 21 পদকপ্রাপ্ত। তিনি আমাকে হুমকি দিয়েছিলেন ধর্মনিরপেক্ষতাবাদ কথা নিয়ে উঠলে। তিনি ভারতের গালি দিয়েছিলেন, আমি তার সমালোচনা করেছিলাম। তিনি আমাকে গালি দিয়ে 21 পদকপ্রাপ্ত। বুঝতে কই এখন সেই এটা কোথায়? আরেকজন আওয়ামী লীগের লোক ছিল, আপনার মানে উপকমিটিতে ছিল কেন্দ্রীয়, আমার হুমকি দিছিল দেখে নিবে আমাকে। কই তারা তখন খুঁজে পাই না হারিকেন দিয়ে। তারা তো পোস্টও দেখে না ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে লিখতে। একের বিরাট, সে আবার ব্যারিস্টার ছিল, তার নামের সাথে ব্যারিস্টার ছিল। আবার বুঝি না ব্যারিস্টার আবার এরকম মৌলবীদের মতো দাঁড়িয়ালা হয়ে গেল, এটা আমি বুঝি না। মানে আওয়ামী লীগ করে সে বলছে সরিয়ে আনছে, আমি তার সমালোচনা করেছি। ওরে বাবা রে বাবা, সে আমাকে খুঁজে কয় তুই বাংলাদেশে কইছিলি বল। এটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, এখন তারা আর খুঁজে পাওয়া যায়। যাই হোক, অন্য বিষয়। ভারত বিরোধী আর হিন্দু বিরোধী এটা একই সাথে আসে। আওয়ামী লীগের লোক যখন ভারত বিরোধিতা করে, এটা মুক্তিযুদ্ধের কারণে না। পাকিস্তান মুক্তিযুদ্ধে ভারত সেই জন্য না, সেজন্য হিন্দু বিরোধিতার কারণে। এটা আছে, এটা। আর অন্যান্যরা তো থাকবেই। অন্যান্য রাজনীতি তো এটা আসলে আমাদের দেশে এখন যা চলতেছে, যেটা আমরা মূল প্রসঙ্গেই যাই, যেটা আপনি বলেছেন, তারেক রহমানকে নিয়ে যা চলতেছে, তারেক রহমান যা বলতেছে, তিনি দেশের রাজনীতি বুঝেন না। তিনি 17 বছর তিনি ইংল্যান্ডে ছিলেন। অনেকেই ভেবেছিল, আমিও ভেবেছিলাম যে তার অনেক পরিবর্তন হবে, মৌলিক কোনো কিন্তু মৌলিক পরিবর্তন তো হয়নি, উল্টা হয়ে গেছে। অর্থাৎ ঢেকি 17 বছর স্বর্গে থাকলেও তিনি বাড়াই বানবে, ধানই বানবে। ঢেকির আর কোনো কাজ নাই। তারেক রহমানও তাই। শুধু তারেক রহমান না, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ইউরোপে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডায়, বিভিন্ন দেশে থেকে আসছে, এমনকি ব্রাজিলেও থেকে আসছে। সেই সমস্ত সিঙ্গাপুর তো বহু বন্ধু আছে আমার। এরা 20 বছর 25 বছর আসা যাওয়ার মধ্যে ছিল, বা কেউ টানা 10 বছর 20 বছর ছিল। এমনকি কেউ কেউ মদের বারে চাকরি করেছে, ঠিক আছে, বারে চাকরি করেছে। তারাও বাংলাদেশে এসে দেখে এত সুন্দর করে কথা বলে, মনে হয় যে সবগুলো মনে হয় যে মক্কার ইমামের সাথে ছিল এতদিন। তারা কোনো পরিবর্তন হয়নি মানসিক, এমনকি শিক্ষিতরাও না। আপনি দেখবেন কোনো পরিবর্তন নাই। কারণ কি? কারণ হচ্ছে
ওই যে ঢেকি স্বর্গে গেলেও বাড়া বানে, মগজ এদের কোনোদিনই হবে, ঠিক হবে না। আরবের দর্শনটা যখন মগজে ঢুকে, লামাযাবি দর্শনটা যখন ঢুকে, তখন তাদের মগজ ধ্বংস হয়ে যায়। তাদের মগজ আর জাতি, তাদের সম্প্রদায়, তাদের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য এগুলোর মাথায় ঢুকে না। এটাই স্বাভাবিক আমার মনে হয়। আর হিন্দুত্ববাদের বিরোধী, হিন্দুর বিরোধিতা তো করতেই হবে। কারণ বাংলাদেশে তো অনেক মানুষ আছে তাদের ভারত এবং হিন্দু বিরোধিতা করে ইমানের অঙ্গ মনে করে। আপনি তো তাদের ফিরাইতে পারবেন না। যে কোথাকার কোন, এই দেখেন আপনি ইরান, ওই সেই তেহরানের কোষায়ের জন্য বাংলাদেশের মানুষের অনেক আওয়ামী লীগেরও দেখেছি তাদের ছাতি এইভাবে হাই হোসেন হাই হোসেন করে, কিন্তু বাংলাদেশ শেখ হাসিনা নিয়েও তারা এত হাই হোসেন হাই হোসেন করে নাই। বঙ্গবন্ধুকে নিয়েও এত হাই হোসেন হাই হোসেন করে নাই। মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেছে, এত হাই হোসেন হাই হোসেন করে নাই। কিন্তু ইরানের তেহরানের খোমেনির ওই কোষায়ের জন্য তারা হাই হোসেন হাই হোসেন করে। এমনকি নির্বোধেরা কখনো কখনো শেখ হাসিনার সাথে কম্পেয়ার করে এই এই তেহরানের কোষায়ের সাথে। শেখ হাসিনা কি পারবে 80,000 লোক মারতে? শেখ হাসিনা কি পারবে কোনো মানুষ বোরকা না পড়লে, মাথা না ডাকলে তাকে পিটিয়ে মারাইতে, তাকে তার দলের লোক দিয়ে? পারবে? ছাত্রলীগ কি পারবে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ গায়েব করে দিতে? যুবলীগ পারবে? কোনোদিনই পারবে। তার সাথে কিভাবে তুলনা করে? এটাও আপনি আওয়ামী লীগের লোকদের বুঝাইতে পারবেন না। এরা কমিউনিস্ট, এরা খোমেনি লীগ হয়ে গেছে। এই কথা বলছি বলে আমার 5-7 হাজার ফলোয়ার আনফলো করে দিছে আমারে। এই হলো আমাদের দেশের অবস্থা। আর বিএনপি আর জামাতের কথা আর কি বলবেন আপনি? আর তারেক রহমানের কথা যেটা বললেন, সেও পরিবর্তন হবে না। ঢেকি স্বর্গে গেলেও বাড়াবানে, ওই যে বললাম, পরিবর্তন হবে না। দেশে সারের সমস্যা, তেলের সংকট, বিদ্যুতের সংকট, অর্থনৈতিক সংকট আসতেছে সামনে। ভবিষ্যতে এই দেশ কোন দিকে যাচ্ছে, এইগুলো তারেক রহমানের চিন্তা। তারেক রহমানের চিন্তা হলো তার বিলাই ঠিক আছে কিনা, নাটক দেখতে পারলো কিনা, তিনি সিনেমা দেখতে পারলো কিনা। কিন্তু সিনেমার প্রসার করতেছে না বাংলাদেশে। কিন্তু আমরা জানি যে কোনো প্রধানমন্ত্রী বা বড় স্পিকার বা প্রেসিডেন্ট যখন কোনো কিছুতে পৃষ্ঠপোষকতা করে, সেটা সারা দেশে চলে যায়। একটা সিনেমা হল উদ্বোধন হয়েছে নতুন, হয় নাই? এই যে নাটক নিয়ে এত কথা বলে, নাটক নিয়ে এত কথা বলার পরে মৌলবীরা গানই গাইতে দেয় না এই বাংলাদেশে। এই বাংলাদেশের নাটকই করতে দেয় না। তারেক রহমান ছেড়ে নিয়ে কথা বলতে দেয়। এগুলো হলো ভরং, এগুলো মানুষকে দেখানো। এগুলো দেখানো যেমন, যেমন ওই যে জামাতের জামাতের আমির এতদিন কি বলেছে? তাদের কথার কাজের মিল পাইছেন? পান নাই। তারেক রহমান